দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতির নানা রকমের মারপ্যাচ অথবা সেই রাজনীতিগুলো কেন ঘটছে, বিশ্বের কোন প্রান্তে কি ঘটনা ঘটছে, তবে শুধু সেই ঘটনাগুলো নয়, সেই ঘটনাগুলোর পেছনের কারণ এবং সেই ঘটনাগুলোর কারণে কি ফল হতে পারে, আমাদের চেষ্টা থাকে এই রাজনীতির অঙ্গনের এই প্রোগ্রামে আপনাদেরকে সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করতে। আর এসব বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই যে পৃথিবীর এখন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কি উদ্দেশ্য নিয়ে ঘটছে, সেগুলোতে আপনার ব্যক্তি জীবন থেকে আপনার রাষ্ট্রীয় জীবন তাতে কি প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার চেষ্টা থাকে এই অনুষ্ঠানে। আর আপনারা জানেন যে এরই মধ্যে সারা বিশ্বব্যাপী যেই আলোচনা হচ্ছে, আসলে সব রাজনীতির সব ধরনের ঘটনা সব কিছু ছাপিয়ে বিশ্বে এখন একটাই আলোচনা চলছে যে ইরান সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটি 31তম দিনে গিয়ে প্রায় মানে 1 মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই যুদ্ধের শেষ হবার আসলে কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। যেখানে যুদ্ধ শুরুর সময় যেমনটা বলা হয়েছিল হয়তো বা সপ্তাহ খানেকের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু সেটি 1 মাস পার হয়ে গেল আজকে। তাই কিন্তু এখনো পর্যন্ত আসলে যুদ্ধের ফলাফল বা যুদ্ধ কি কোন দিকে যাচ্ছে সেটি শেষ এখনো হয়নি বা হবার পথেও না, এমনটা বলাই যায়। কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকা তার লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু সেই লক্ষ্যটা আসলে কি সেটি পরিষ্কার না হলেও উনি আজকে কিছু জিনিস উল্লেখ করেছেন। বিশেষ করে নেগোসিয়েশনের জন্য উনি 10 দিনের সময় নিয়েছেন, এপ্রিলের 6 তারিখ পর্যন্ত একটা সময় আছে। পাশাপাশি উনি কিন্তু আজকে তার যে স্বভাবসুলভ যে ভঙ্গিতে উনি যেমনটি বলেছেন, বিশেষ করে বলা যায় থ্রেডও দিয়েছেন যে যদি ইরান আমেরিকা যে প্রস্তাব দিয়েছে 15টি প্রস্তাব, সেগুলো যদি না মানে বা আমেরিকার সঙ্গে যদি নেগোসিয়েশনের মধ্যে না আসে, তাহলে কিন্তু তাদেরকে এখন নতুন করে আলোচনায় সেটি হচ্ছে হরমুজ প্রণালী তো রয়েছেই, তার সঙ্গে নতুন একটি আলোচনা সেটি হচ্ছে খার্ক দ্বীপ। সে খার্ক দ্বীপে আক্রমণ করতে বাধ্য হবে আমেরিকা। সেই সঙ্গে ইরানের যতগুলো পাওয়ার প্ল্যান্ট রয়েছে অথবা ইরানের যে তেল সম্পদগুলো রয়েছে সেগুলো তো আক্রমণ করবে। বিশেষ করে ইরানের যে জ্বালানি সম্পর্কিত যেই জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার কথাও বলেছেন, একটি মৃদু হুমকিও দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পাশাপাশি তিনি এও বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার সিরিয়াস টক হয়েছে, মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো দেশ মধ্যস্থতা করার চেষ্টা করছে। আমরা দেখলাম পাকিস্তানের ভূমিকা, পাকিস্তান এগিয়ে এসেছে, সেই সঙ্গে তুরস্ক এবং জাতিসংঘেরকেও ফ্রান্স যুক্ত করানোর চেষ্টা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে এই ব্যাপারে বিল উত্থাপন করার জন্য। কিন্তু সব কিছু ছাপিয়ে আলোচনায় আমেরিকা এবং ইসরায়েল কি ইরানে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। আমেরিকান সৈন্য কিন্তু এরই মধ্যে প্রায় 2500 সৈন্য, এর আগে অনেক সৈন্য গিয়েছিল, এখন সবশেষ 2500 সৈন্য পাঠানো হয়েছে, যেগুলো প্যারাট্রুপার বলা হচ্ছে। এছাড়া এর আগে বিভিন্ন বেস ক্যাম্পে আমেরিকার প্রায় 5 থেকে 7,000 সৈন্য সেখানে অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে প্রায় 25-30 হাজার সৈন্য অপারেশন করতে পারে। সেই সঙ্গে ইসরায়েলের সৈন্য রয়েছে। যদি আমেরিকা গ্রাউন্ডে আক্রমণ করে, যেটাকে আমরা বলছি স্থল অভিযান করে, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে তারা প্রস্তুত সেই ঘটনার জন্য, যে আমেরিকা যদি আক্রমণ করে তারাও প্রস্তুত। কিন্তু সব কিছু ছাপিয়ে সবার একটা আশার জায়গা সেটি হচ্ছে নেগোসিয়েশন। আসলে নেগোসিয়েশন কি হবে? এই যুদ্ধ থামার কি, যুদ্ধ না থামুক, যুদ্ধ বিরতিরও কোনো কি নেগোসিয়েশন হবে? কিন্তু সেখানে নতুন করে আলোচনায় আসছে বলা যায়। আমরা বলতে পারি ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিফা উনি আলোচনায় এসেছেন। উনি আমেরিকার সঙ্গে ইরানের পক্ষ থেকে যোগাযোগ করছেন এমনটি বলছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। উনি দাবি করেছেন ইরানের স্পিকারের সঙ্গে ওনাদের ভালো যোগাযোগ হয়েছে এবং হয়তোবা রিজিম চেঞ্জের পরে ইরান নতুন যে রিজিম আসছে তাদের সঙ্গে একটা আলোচনা হয়ে হয়তো সেই যুদ্ধের একটা পরিসমাপ্তি না হোক, একটা মানে বলা যায় মোটামুটি ব্যালেন্স, একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছতেও পারে। সেটা কবে নাগাদ যদিও বা সেটি পরিষ্কার নয়। যেমনটা বলেছেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু বলছেন যে যুদ্ধ কবে শেষ হবে উনি নিজেও নিশ্চিত নন। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্য কিভাবে ভূমিকা রাখে, আমেরিকার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যকেও বলা হয়েছে যাতে এই যুদ্ধে ক্ষতিপূরণ দেয়, তারাও যাতে এগিয়ে আসে। তার মানে আমি এতক্ষণ যা বললাম সবকিছু মিলে যেটা মনে হচ্ছে যে যুদ্ধ এত সহজে থামার নয় যেমনটা মনে করা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। এখন যেটি মনে হচ্ছে না, সেটি হয়তো আরো লম্বা সময় ধরে চলবে। যেটি ইরানের পক্ষ থেকে বলা
হচ্ছে কৌশল, তারা ধৈর্য, তারা তারা আমেরিকাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বা আমেরিকাকে ক্লান্ত করার চেষ্টা করছে। আর আমেরিকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগ যদি ইরান না নেয় তাহলে বড় কিছু ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে ইরানকে। আর সেই বড় ঘটনা কি, সেটি সময়ের অপেক্ষা। এগুলো তো রয়েছে, সেই সঙ্গে যদি সময় থাকে আমরা বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের সংসদে আপনারা জানেন যে গণভোটের অধ্যাদেশটি বাতিল করা হয়েছে, সেটি নিয়ে বেশ বিতর্ক আছে। যদি সময় থাকে আমরা সেটা নিয়েও কথা বলতে চাই। আসলে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদেরকে রাজনীতির বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু বিশ্লেষণ করতে, কিন্তু সময়ের অভাবে হয়তো সেটি হয়ে ওঠে না। তারপরেও আমরা চেষ্টা করে থাকি। তবে সবচেয়ে আলোচনায় বেশি সেই ইরান প্রসঙ্গ। আর এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সবসময় আপনারা দেখেন আমাদের অন্যতম প্রিয় আলোচক আব্দুর রশিদ, সাবেক জেনারেল সেক্রেটারি ল সোসাইটি অফ ইউএসএ। আপনাকে স্বাগত রশিদ ভাই আমাদের অনুষ্ঠানে। সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি আছেন, ইঞ্জিনিয়ার হাফিজ খান সোহেল, বিএনপি চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি আর ফরেন অ্যাফেয়ার্স। সোহেল ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সোহেল ভাই এবং আব্দুর রশিদ ভাই, আপনারা দুজনই শুনলেন আসলে শুরুতে কিছু ভূমিকা দেওয়া হয়েছে, বা আমি চেষ্টা করেছি যে উইকেন্ডে যা ঘটনা বা একটু দর্শকদেরকে যাতে একটু ব্রিফ করার জন্য, আপনাদের আলোচনার সুবিধার্থে, দর্শকদেরও বোঝার সুবিধার্থে। আমি একটু শুরুতে রশিদ ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। সোহেল ভাই আপনি থাকেন। রশিদ ভাই, সবকিছু যত আলোচনাই করছি আমরা আসলে সেই ডে 1 থেকে শুরু হয়ে আজ 31 ডে, 31তম দিনে যুদ্ধ গড়ালো। একই রকম পরিস্থিতি, একই রকম অবস্থা। পরিস্থিতির উন্নতি আসলে ওভাবে চোখে পড়ছে না, বরং আরো ঘোলাটে হবার সম্ভাবনা দেখা দিয়েছে। যেমনটা আজকে যদি আমি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলছেন, উনি একদিকে নেগোসিয়েশনের কথা বলছেন, উনি আলোচনা করছেন, উনি 15 দফা দিয়েছেন, 15টি প্রস্তাব দিয়েছেন, উনি 5 দিনের একটি দিন দিয়েছিলেন, পরে সেটাকে বাড়িয়ে 10 দিন দিয়েছেন। আবার পাশাপাশি উনি কিন্তু মৃদু থ্রেটও দিচ্ছেন, যেমনটি এখন নতুন করে আলোচনায় বলা যায় খার্ক দ্বীপ। আপনি জানেন খার্ক দ্বীপ যদিও বা ছোট্ট 20 বর্গ কিলোমিটার একটি দ্বীপ, সেটি কিন্তু ইরানের রপ্তানি, অপরিশোধিত তেলের রপ্তানির একটা বড় জায়গা। ওটি আপনি জানেন, সেখানে ইরান নয় সারা বিশ্বের কিন্তু ইম্প্যাক্ট হবে যদি খার্ক দ্বীপে কোনো প্রকারের সমস্যা হয়। হরমুজ প্রণালীর আলোচনার মাঝখানে নতুন করে খার্ক দ্বীপ এবং হুমকি, সে সঙ্গে আরও যে একটা বড় জিনিস সেটি হচ্ছে গ্রাউন্ডে আক্রমণ, মানে যদি স্থল অভিযান শুরু করবে কিনা। এই 3-4টা জিনিসের সঙ্গে নেগোসিয়েশন। আপনার কি মনে হয় দুটো কি সমান্তরাল চলতে পারে কোনো যুদ্ধে, যে আপনি হুমকিও দিচ্ছেন আবার পাশাপাশি আপনি আলোচনার কথাও বলছেন? তাহলে প্রতিপক্ষ সেটিকে কিভাবে নিবে? যদিও বা ইরানের পক্ষ থেকে যখনই আমেরিকা প্রস্তাব দিচ্ছে উইদিন 2-3 আওয়ার্সের মধ্যে তারা কিন্তু রিজেক্ট করছে। তো এইভাবে কি চলতে থাকবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। খুব যথোপযুক্ত একটা বিষয়, আমাদের আলোচনার খুবই ডিমান্ড রাখে। আমাদের এই মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে পারস্পরিক যুদ্ধ বা যে হেজিমনি যেখানে চলছে, এই ডায়াসপোরা, ইরান ডায়াসপোরার উপরে এখন সম্পূর্ণ ফোকাস। আমরা সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছি, কারণ সারা পৃথিবীর অর্থনীতি, মানে জিওগ্রাফিক্যাল, মানে রাজনীতি, সবকিছু এর মাধ্যমে এফেক্টেড হয়েছে। অলরেডি মাচ হার্ম হয়েছে, ড্যামেজ হয়েছে। আপনি জানেন যে আমেরিকান ইকোনমিও এখানে অনেক ড্যামেজ হয়েছে। আমেরিকার ডলারের প্রায় 10% ডলারের পতন ঘটেছে। ডলারের অন্যদিকে গোল্ডের প্রাইস প্রায় 50% রাইজ করেছে, সিলভারের প্রাইস রাইজ করেছে, শেয়ার মার্কেট ক্রাশ করেছে অনেক বেশি, আগের যে কোনো সময়ের তুলনায়, মানে রিসেন্ট ইয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি ক্রাশ করেছে। ক্রিপ্টো মার্কেট ক্রাশ অনেক নিচে নেমে গেছে। সেই সাথে আমেরিকার বন্ড মার্কেটের মধ্যে বড় একটা আঘাত পড়েছে। এবং নট অনলি দ্যাট, আমরা যারা প্রতিদিন এখানে আমাদের কর্মস্থলে যাই, আমরা পেট্রোল পাম্পে যাই, তারা আমরা পেট্রোল পাম্পে গ্যাসের দাম বেশি দেখে আমরাও কিন্তু অনেক কৃচ্ছতা সাধন করছি, যার ফলে সব মিলিয়ে আমেরিকার অবস্থা এখন এই মুহূর্তে খুব একটা ভালো না। তার উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে প্রায় 80 মিলিয়ন লোক, 80 লক্ষ লোক আমেরিকার বিভিন্ন শহরে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন, নো কিং মুভমেন্ট। যেটা আন্দোলনের মুখ্য বিষয় হচ্ছে যে আমরা বর্তমান প্রেসিডেন্টকে, তিনি যেভাবে করে আমেরিকা চালাচ্ছেন সেটা কাইন্ড লাইক অফ এ কিং এর মতো, যে তিনি যেটাই যখন মনে করছেন সেটাই করছেন। ডেমোক্রেসির গুরুত্ব তিনি কম বুঝছেন, এবং তিনি যেভাবে করে নিজের মতো করে তার টিম নিয়ে যেভাবে যুদ্ধ করছেন, এইভাবে করে কোনো কিংশিপ আমেরিকাতে আমরা এর আগে কখনো দেখিনি, যার ফলে একটা বড় ধরনের একটা আপিবল
বা একটা মুভমেন্ট তৈরি হয়েছে, এই মুভমেন্টের একটা সিগনিফিক্যান্ট দিক আছে, এটা আমরা পরে আলোচনা করব। এখন আসি আপনার এই কার্গ আইল্যান্ড এই যুদ্ধে। প্রথমত এই যুদ্ধেতে আমরা কেউ নিশ্চিত না এই যুদ্ধ কবে শেষ হবে, আমাদের প্রেসিডেন্ট নিজেও নিশ্চিত না, যার ফলে সেভারাল টাইমস আমরা দেখেছি যুদ্ধ বিষয়ে তার মতামত পরিবর্তন। আমাদের ফরেন মিনিস্টার যে আছেন মার্কো রুবিও, তারও আমরা কথাবার্তা পরিবর্তন দেখেছি। আজই তিনি বলেছেন যে এই যুদ্ধ কয়েক ফিউ উইকস, মানে উইকস এর মধ্যে শেষ হবে, নট ইভেন মান্থস, উইকস এর মধ্যে শেষ হয়ে যাবে। তার আগে আমাদের প্রেসিডেন্ট বলেছেন এটা সর্বোচ্চ 4-5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, কিন্তু সেই যুদ্ধ আমরা 31 দিনের মাথায় দেখেছি। এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো সেরকম কোনো আমরা নজির দেখছি না। যে 15 দফা আলোচনা চলছে আমেরিকার প্রস্তাব পাকিস্তানের মধ্য দিয়ে, সেটাকে ইরান বরাবরই বলে আসছে কমপ্লিটলি আনরিয়ালিস্টিক। আমরা জানিও না যে এই আলোচনা আসলে কারা কারা করছে এবং কিভাবে করছে এবং কোথায়, স্পষ্ট করে কোন দফাগুলো নিয়ে কি ধরনের আলোচনা চলছে, এগুলো বিষয়ে আমরাও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি। তো এই বিষয়ে আমেরিকার সাথে সরাসরি ইরানের কোনো আলোচনা হচ্ছে না, যেটা ইরান প্রতিনিধিরা বরাবরই ইরান ফরেন মিনিস্ট্রি থেকে সেটাকে রিফিউজ করা হয়েছে। সুতরাং আমেরিকার সাথে ইরানের কোনো ডাইরেক্ট টক নেই। এমনই অবস্থার প্রেক্ষিতে যখন আমরা সোলজার প্রায় 5,000 সোলজার আমরা প্রস্তুতি নিয়েছি, প্রায় 2,000 এয়ারবর্ন সোলজার, প্যারাট্রুপার আমাদের মধ্যপ্রাচ্যে পাঠানো, অলরেডি ওখানে প্রায় 40,000-এর মতো আমেরিকান সোলজার আছে। একটা গ্রাউন্ড একটা ইনভেশনের একটা প্রস্তুতি আমরা দেখছি। এখন এই প্রস্তুতিকে আপনি বলতে পারেন যেটা কোথায় যাবে আমরা জানি না, এটা হতে পারে একটা প্রেশার হতে পারে, যে প্রেশারের মধ্যে দিয়ে আমেরিকার 15 দফাতে ইরানকে রাজি করানো। ইরান যদি সেক্ষেত্রে রাজি না হয়, আমাদের প্রেসিডেন্ট ইতিমধ্যে হুমকি দিয়েছেন যে তারা ইরানের যে এনার্জি সেক্টর আছে, এনার্জি ফ্যাসিলিটিকে কমপ্লিটলি অবলিটারেট করে ফেলবে, যেভাবে তিনি এর আগে নিউক্লিয়ার স্থাপনাগুলো অবলিটারেট করেছেন, মিসাইল সিস্টেমকে অবলিটারেট করেছেন, এবং তিনি ইভেন কি তাদের যে নৌবাহিনী আছে সেটাকে তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন বলে তিনি দাবি করেন। যদিও বাস্তবে আমরা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার কোনো নমুনা বা এক্সাম্পল আমাদের চোখের সামনে দেখি না, কারণ এখনো মিসাইল নিক্ষিপ্ত হচ্ছে ইরান থেকে, এখনো হরমুজ প্রণালী বন্ধ রয়েছে ইরানের মাধ্যমে। সুতরাং আমরা তার কথাতে আসলে খুব একটা ভরসা রাখতে পারছি না বিভিন্ন সময় কথা পরিবর্তনের কারণে। এখন যদি কার্গ আইল্যান্ডের সত্যি সত্যি যদি আমরা ওখানে সৈন্য নামাই, যে আপনি বললেন যে কার্গ আইল্যান্ড খুব বেশি দূর না কিন্তু ইরান থেকে, এটা একটা বড় ধরনের ডিজাস্টার হতে পারে। এটা প্ল্যানটা আসলে কি, সেই প্ল্যান সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল না। কার্গ আইল্যান্ড মাত্র আপনি যেটা বলেন 20 স্কয়ার কিলোমিটার আয়তন, প্রায় মূল ভূখণ্ড ইরান থেকে প্রায় 15 মাইল দূরে, যেখানে অনায়াসে ইরানের মিসাইল, রকেট এবং ইরানের যে আপনার ড্রোন অনায়াসে আক্রমণ করতে পারে। এখন সেই কার্গ আইল্যান্ড যদি আমরা দখল করি, সেখানে যদি সোলজার আমরা রেখে দেই, এটা আমাদের জন্য কত বড় রিস্ক হবে এটা আমরা খুবই অনুধাবন করতে পারি। এবং যদি তাই হয়, আমাদের সন্তানরা যদি ওখানে যুদ্ধ করতে গিয়ে তাদের লাশ যদি ক্রমাগত আমেরিকাতে আসতে থাকে, তাহলে এটা কিন্তু আমেরিকার ডোমেস্টিক পলিটিক্সে একটা বিরাট প্রভাব পড়বে, আমেরিকার জনগণ ফুঁসে উঠবে। ঠিক যেভাবে ভিয়েতনাম যুদ্ধে আমরা দেখেছিলাম, যখন আমাদের লাশের পর লাশ যখন আসছিল ভিয়েতনাম থেকে আমেরিকাতে, তখন জনগণ ফুঁসে গিয়ে রাস্তায় বের হয়ে পড়েছিল এবং বিশাল একটা আন্দোলনের চাপে অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ভিয়েতনাম থেকে আমরা সৈন্য প্রত্যাহার করি, এবং ভিয়েতনাম যুদ্ধ আমাদের একটা পরাজয়ের গ্লানি নিয়ে আমাদের ইতিহাসে এখনো পর্যন্ত রয়েছে। আমি জানি না আমরা সেদিকে যাচ্ছি কিনা, তবে আমাদেরকে আরো বেশি অবজার্ভ করতে হবে হাউ দ্য থিংস প্লে আউট, এবং আমরা তারপরে প্রত্যেক দিন আমরা এগুলো নিয়ে তো শঙ্কার মধ্যে থাকি। সুতরাং আমরা আগামী দিনগুলোতে এই নিগোসিয়েশন ঠিক কতদূর যাচ্ছে, যেমন আমাদের প্রেসিডেন্ট বলেছেন আর হাতে মাত্র 6 তারিখ পর্যন্ত হয়তো সম্ভবত সময় আছে, এরপর উনি কমপ্লিটলি একটা আক্রমণ চালাবেন। আমরা অবশ্যই কেউ চাই না এই ধরনের আক্রমণ হোক, কারণ এই ধরনের আক্রমণের মধ্যে দিয়ে শুধু আমেরিকা ক্ষতিগ্রস্ত না, ভাই নেইবার কান্ট্রিগুলো। আপনি যে কথাগুলো বলছেন, মানে এগুলো তো হচ্ছে আমেরিকার দিকের কথা বলছেন, কিন্তু তার পাশাপাশি এই আমেরিকার যে সমস্যাগুলো আপনি তুলে ধরলেন সেগুলো সত্য, কিন্তু পাশাপাশি ইরানের যে সমস্যাগুলো, ইরানের মানে যে আমেরিকা যদি এত শক্তিশালী অর্থনীতির দেশ, এত শক্তিশালী অস্ত্র সবকিছু মিলিয়ে তারা যদি এই ধরনের সমস্যা ফেস করে, তাহলে তো ইরানের অবস্থা কেমন? ইরানে তো আরো সমস্যা ফেস করার কথা, কিন্তু এরপরও ইরান কিসের শক্তিতে এই যে 31 দিন যুদ্ধ চালিয়ে গেল এবং আগামীতেও তারা চালানোর হুমকি দিচ্ছে? কিন্তু যেমনটা মানে সেটা হয়তো নির্ভরযোগ্য তথ্য নয়, কিন্তু তারপরে গণমাধ্যমের খবর ইরানের ব্যাকআপে কি রাশিয়া, চীন রয়েছে কিনা, না হলে আমেরিকার মতো দেশের এই হিমশিম অবস্থা, সেখানে ইরান কিভাবে এভাবে নিশ্চিতভাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছে? এই ক্যালকুলেশন গুলোই আমরা অনেক আগে থেকে করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি যে এই যুদ্ধ লাগলে ইরান কিভাবে স্ট্যান্ড আপ করবে, রাশিয়া, চায়না কিভাবে ইরানকে হেল্প করবে। আমরা তো এখন পর্যন্ত বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পারছি যে রাশিয়া এবং চায়না বিভিন্নভাবে ইরানকে সহযোগিতা করছে। এখন দেখেন, ইরান এখানে পরাজিত হবে একদিন না একদিন, সেই যুদ্ধ ইরাকের মতো দীর্ঘস্থায়ী হোক
আর স্বল্পস্থায়ী যুদ্ধ হোক, কারণ ইরানের মতো শক্তি রাশিয়া এবং চায়নার সহযোগিতা নিয়ে বেশি বছর যুদ্ধ করতে পারবে সেই ধরনের তাদের মানে ক্যাপাসিটি নেই। এখন হাওয়েভার ইরান আসলে চায় কি, ইরানের আসলে জয়টা কোথায়? প্রথমত যুদ্ধে কেউ জয়লাভ করে না, এখানে আমেরিকাও জয়লাভ করবে না, ইরানও জয়লাভ করবে না। আসলে যার যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা সে পৌঁছতে পারলে সেটাকে আমরা ভিক্টরি হিসেবে বলতে পারি। ইরানের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ড হেজিমনিতে আমেরিকার ট্রাস্ট, আমেরিকার ডলারের পতন এবং আমেরিকার আস্থার যে একটা ক্রেডিটের যে জায়গা সেটাকে ধ্বংস করা, এবং আমেরিকাকে সারা বিশ্বে দেখানো যে আমেরিকা আসলে কিভাবে করে এই দেশগুলোকে মানে দখল করছে, লিবিয়া, ইরাক ইত্যাদি, সিরিয়ার পরে এখন তার ইরানকে ধরেছে, এবং আমেরিকাকে কিছুটা মানে ওয়ার্ল্ড পলিটিক্সে বা ডোমিনেন্সে দুর্বল করা, এটি হচ্ছে ইরানের টার্গেট। তারা জানে তারা ধ্বংস হবে, তারা জানে তারা মৃত্যুবরণ করতে রাজি আছে, তারা অনেক আগে থেকে প্রস্তুত। কারণ ইরানের যুদ্ধ কিন্তু এই ইদানিং শুরুতে শুরু হয়নি, কিন্তু ইসরায়েল কিন্তু তার আগে বহু বছর ধরে ইরানিয়াদের সায়েন্টিস্টদের বিভিন্ন জায়গায় মেরে আসছে, তাদের উপরে স্যাংশন দিয়ে একটা আনডিক্লেয়ার যুদ্ধ কিন্তু তাদের উপরে বহুদিন ধরে চলে আসছে। সুতরাং তারা ইরাক যুদ্ধ থেকে একটা শিক্ষা নিয়েছে, এবং আমেরিকার স্যাংশন এবং ইসরায়েলের বিভিন্ন ভাবে তাদের মানে তাদের সায়েন্টিস্টদের মারা, বিভিন্ন দেশের মধ্যে গেলে সেখানে মারা, এগুলোর মধ্যে দিয়ে তার দীর্ঘ সময়কে একটা প্রস্তুতি নিয়েছে যে আমাদের মরতে যদি হয় আমরা মরবই, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে আমেরিকাকে যতখানি পারা যায় পৃথিবীতে ডাউন করা। অন দ্য আদার হ্যান্ড, আমরা আমাদের পতন হয়ে গেলে কি হবে? ইরান রাষ্ট্র তো আর ধূলিসাৎ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, অর্থাৎ একটা রেজিম চেঞ্জ হবে, কিন্তু ইরানিয়ান জনগণও থাকবে, ইরানের ভূখণ্ডও থাকবে। কিন্তু বর্তমান রেজিম তারা চাচ্ছে আমেরিকাকে সারা পৃথিবীতে যতটুকু দুর্বল করা যায়, তার আস্থা এবং বিশ্বাসকে নষ্ট যতটুকু করা যায়, এবং সারা পৃথিবীর মধ্যে একটা গোলমাল তৈরি করার জন্য এই ওয়াল এমবার্গোর মধ্যে দিয়ে এবং অন্যান্য যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। না, সেটি আপনি একটি জায়গা বলছেন, সেটি হচ্ছে যে ইরানের শক্তির জায়গাটার চেয়েও ইরানের যে মানসিক শক্তির কথাটা আপনি তুলে ধরছেন হয়তোবা, কিন্তু এখনো তো আমেরিকার কনক্লুশনে পৌঁছানো আসলে এখনো মানে উচিত হবে কিনা আমি জানি না। মাত্র 31 দিন যুদ্ধ, আমেরিকা আসলে কি চাই সেটি তো আপনিও জানেন। হরমুজের নিয়ন্ত্রণ যদি সেটি আসলে শেষ পর্যন্ত কি হয় সেটিও দেখার বিষয়। আপনি থাকেন, আমরা একটু সোহেল ভাই আপনার কাছে আসতে চাই। আপনি রশিদ ভাই কিছু ব্যাপার রেইজ করেছেন, যদি যে জিনিসগুলো একেবারেই সঠিক, যে বিশেষ করে যদি আমি আমেরিকার অর্থনীতির কথা বলতে যাই, সেটি যেমন একটি প্রবলেম তৈরি করছে, সেক্ষেত্রে রাজনৈতিকভাবেও নানা সমস্যা তৈরি হচ্ছে আমেরিকার ভিতরে। কিন্তু আমি বিশ্ব রাজনীতি যদি বলতে যাই, সেখানে একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য এবং ন্যাটো দুটোর ভূমিকা কিন্তু একটু একটু ডিফারেন্ট মনে হচ্ছে। বিশেষ করে ন্যাটোভুক্ত দেশগুলো ধরি মাছ নাছুই পানি আমেরিকার সঙ্গে আসতে যাচ্ছে, আবার যাচ্ছে না। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে যুদ্ধ যাতে চালিয়ে যাওয়া হয়। এরকম একটা প্রেক্ষিতে আপনার কি মনে হয়, রশিদ ভাই যদিও বা পরিষ্কারভাবে বলতে চায়নি বা বলেনি, আমেরিকা কি গ্রাউন্ডে বা মানে যেটাকে আমরা স্থল অভিযান বলছি সেটি কি পরিচালনা করবে? আর যদি স্থল অভিযান পরিচালনা করেও থাকে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আসলে ভূমিকা কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনার এই মূল আলোচনার বিষয়ে প্রথমে আপনাকে আসতে হবে আমাদের ফ্রম দ্য বিগিনিং অফ দ্য স্টার্ট অন দিস ওয়ার। আমরা আমেরিকানরা যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত করেছি, এবং এই নির্বাচনে যে আমরা একটা সঠিক সিদ্ধান্ত হয়নি তার বড় প্রমাণ যে আপনি যদি প্রফেশনাল বা সিজনাল রাজনীতিবিদকে সভাপতি বা প্রেসিডেন্ট না বানান, তার কি পরিণতি হতে পারে তা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প একটা হলো শোম্যান। ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে তাকে নিয়ে সারাদিন সবাই কথা বলুক, সে পছন্দ করে সবসময় নিউজের হেডলাইন থাকতে। এই সমস্ত কারণে আমেরিকার যে ইতিহাস, আমেরিকার যে পর্যালোচনা, এরা 200 বছর 300 বছর চিন্তা করে আগায়। কিন্তু আমার ধারণা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাজন্ট থিঙ্ক লাইক দ্যাট ওয়ে। উনি চিন্তা করে রাইড ওয়েতে, এবং চিন্তা করে এখন কি হবে, এখন তার অবস্থান কোথায়, সবাই তাকে কিভাবে দেখছে। আমেরিকার রাজনৈতিক কালচার অনুযায়ী এ পর্যন্ত যতগুলো যুদ্ধ জড়িয়েছে আপনি দেখেন, তারা অনেক হিসাব নিকাশ করে এ পর্যন্ত সব যুদ্ধ জড়িয়ে কোনোটায় জিতেছে, কোনোটায় হেরেছে। কিন্তু বর্তমান যে যুদ্ধে আমেরিকা জড়িয়েছে, এই যুদ্ধের কোনো আগামাথা নেই। আপনি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প রাত্রে ঘুম থেকে চিন্তা করলো, তাকে বোঝানো হলো আজকে এই যুদ্ধটা জড়ালে আমরা কালকে পরশু বা তারপরের দিন এটা হবে।
সে রাজি হয়ে গেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ইরান এবং ওই ওই রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে না যে দেশের, এটা এক জিনিস না রে ভাই। আপনি ইরানের সাথে যুদ্ধ করতে হলে আপনাকে হিসাব নিকাশ করে আগাতে হবে। আজকে এই যে কয়দিন যুদ্ধে উনি জড়িয়েছেন, সেই যুদ্ধের কারণে আমরা যারা সাধারণ নাগরিক আমেরিকান, আমরা কি সাফার করছি? আমরা তেলের দাম বেড়ে যাচ্ছে, খাবারের দাম বেড়ে যাচ্ছে, অস্থিরতা হচ্ছে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কি এগুলা কেয়ার করছে? নো। সে কেয়ার করছে তার তার স্বার্থ কি, তার পরিস্থিতি কি, সে কিভাবে পৃথিবীকে দেখতে চায়। সে মনে করে সে ওয়ার্ল্ডের মোড়ল, সে মনে করে সে ওয়ার্ল্ডের কিং, সো হি ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস। বাট বাস্তবতা ইজ ভিন্ন। আজকে দেখেন, প্রথমে উনি বললেন যে আগামী কয়েকদিনের মধ্যে যদি ইরান সারেন্ডার না করে আমি তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিব। সেখান থেকে সে পিছিয়ে এসেছে না? প্রথমে বললো 3 দিন না 5 দিন, তারপরে আবার পিছাচ্ছে, আরো পিছাবে। আপনি এখানে যদি গ্রাউন্ড ফিল্ডে যদি আমেরিকা ঢুকে, এটা হবে আমেরিকার জন্য মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত। কারণ পৃথিবী এখন চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি গ্রাউন্ডে যান, আমেরিকা শুধু মার খাবে না, আরো অনেক ক্ষতির সম্মুখীন হবে। কারণ বিশ্বের যারা অন্যান্য মোড়ল, রাশিয়া বলেন, টার্কি বলেন বা চীন বলেন, তারা তখন এই সুযোগগুলা কাজে লাগাবে। আমাদের উচিত ছিল এই যুদ্ধে জড়ানোর আগে সিনেট অথবা কংগ্রেসের যারা অভিজ্ঞ রাজনীতিবিদ বা পররাষ্ট্রনীতির যারা অভিজ্ঞ, তাদের সাথে পরামর্শ করা। যার কারণে আমেরিকাতে একটা প্রচলন আছে, আপনি যে কোনো ক্রাইসিসে ইনভলভ হওয়ার আগে আপনি কংগ্রেস বা সিনেটের সাথে পরামর্শ করবেন। কারণটা কি? এটা দেখানোর জন্য না, এটা হলো পর্যালোচনা করার জন্য যে আমরা যদি এটা জড়াই তার কি হতে পারে, কি রেজাল্ট আনতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কাউকে কেয়ার করেন নাই, উনি কাউকে জিজ্ঞেসও করেন নাই। তার খেসারত আমরা এখন দিচ্ছি, আরো দিব। আপনি মনে করেন আজকে আমরা যে তেল কিনছি, এই কিছুদিন পরে তেলের দাম আরো বেড়ে যাবে। আপনার ধারণা বা আমেরিকান মানুষ যত কথাই বলেন, যখন নিজের এফেক্ট হয় তেলের দাম, দ্রব্যমূল্যের দাম, তখন কিন্তু আপনি তাদেরকে ওই রাস্তায় দেখছেন না, নো কিং যে আন্দোলন, এর থেকেও আরো বড় আন্দোলন আসবে। এবং আমার বিশ্বাস ইন ফিউচারে যদি রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্প এরা যদি ঠিকভাবে না আগায়, তাদের যে কি ভরাডুবি হবে। এবং আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প ইমপিচ হয়ে যেতে পারেন যদি তারা নির্বাচনে হারে। না So, সোহেল ভাই, আপনাকে আপনি যে কথাটি বলছেন, মানে এই যে আমেরিকার সমস্যাগুলোর কথা বললেন এবং আপনি বললেন যে আমেরিকা আক্রমণ করেছে, এর আগে যুদ্ধে পরাজয় হয়েছে, কিন্তু পাশাপাশি আপনাকে তো এটাও মনে রাখতে হবে ইরান 1979 সালের পরে খামেনি সরকার যেভাবে ইরানকে পরিচালনা করেছে এবং ইরানের সেই পরিচালনা ইরানের ভিতরেই বেশ আন্দোলন হয়েছিল এবং সবশেষ যে আন্দোলনটা আমরা দেখলাম সেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। এবং এই যে মানুষ মারা যাওয়া, এবং আমেরিকার পক্ষ থেকে কিন্তু ইরানকে বারবার নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং আপনি এও জানেন যে এই ইরানের যে পারমাণবিক স্থাপনা সেটি নিয়েও আমেরিকার আপত্তি ছিল। আমেরিকা বারবার বলেছিল, বিশেষ করে খামেনি রেজিমকে আমেরিকা বলছিল গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য, কিন্তু তিনি সেটি করেননি। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি বিশ্বের কোনো দেশে যদি এই ধরনের সরকার ব্যবস্থা চলে আর সেখানে যদি আমেরিকার মতো দেশ সেখানে মাথা ঘামায় বা সেটাকে ঠিক করার চেষ্টা করে, সেটাকে আপনি কিভাবে খারাপভাবে দেখেন? আপনাকে বুঝতে হবে এই যুদ্ধটা যেদিন লেগেছে, যেদিন আক্রমণ করেছে আমেরিকা, ঠিক তার আগের দিন বা ওই কাছাকাছি সময় একটা নেগোসিয়েশন টেবিলে কথা বলার উদ্দেশ্যে সবাই এক হয়েছিল, যেখানেই আমেরিকা অ্যাটাকটা করেছে। যে ইরানের যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ে যারা ছিলেন, তাদেরকে ডাকা হয়েছিল আমেরিকার সাথে নেগোসিয়েশন একটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানে আসার পরেই আমেরিকা অ্যাটাক করেছে, তো আমেরিকা এখানে বিশ্বাস ভঙ্গ করেছে। এখন আমেরিকা যতই নেগোসিয়েশনের কথা বলো, ইরান তো বিশ্বাস করবে না। কারণ আপনি তাকে নেগোসিয়েশন করার জন্য কাছে ডেকে এনে ওইখানে হামলা করেছেন, আপনি তো আপনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। আর আপনি যে বললেন ইরানের লোকজন, আপনি কি জানেন বর্তমানে ইরানের কোনো যারা বিরোধী ছিল, সরকার বিরোধী ছিল, যারা মাচ পিপুল ছিল, তারা এখন সরকারের সাথে এক হয়ে গেছে তাদের দেশের স্বার্থে। বেশিরভাগ, মানে 100% না, মেজরিটি। তারা দেখতেছে যে যদি আমেরিকা এইভাবে হামলা করে, তাহলে বা আমেরিকা যদি ইরানকে এইভাবে পরাস্ত করে, তাহলে তারা দেখতে পাচ্ছে তাদের পার্শ্ববর্তী ইরাকের অবস্থা, তারা দেখতে পাচ্ছে লিবিয়ার অবস্থা, তারা দেখতে পাচ্ছে মধ্যপ্রাচ্যের অবস্থা। তারা তো বোকা না রে ভাই। তারা, হ্যাঁ, তারা সরকারকে পছন্দ করে না, ঠিক আছে, দ্যাটস কারেক্ট,
কিন্তু তার তো একটা নিয়ম কানুন আছে, তার তো একটা প্রচলিত প্রসেস আছে। আপনি তাদেরকে ডাকলেন, আমেরিকা তাদেরকে ডাকলো যে তাদের সাথে একটা নেগোসিয়েটর ফাইনাল চূড়ান্ত করবেন। সেই মিটিং এ যাওয়ার সময় আপনি সেখানে আঘাত করলেন, তাহলে আপনি কি কাজটা করলেন বলেন? আর আপনি যে বলতেছেন গ্রাউন্ড এখন আমেরিকার হাতেও নাই, আর ইরানিরা সব এক হয়ে গেছে মোস্ট অফ দ্য পিপল। তো ইরানিরা যখন এক হয়ে গেছে মোস্ট অফ দ্য পিপল, আর সবসময় মনে রাখবেন বাংলাদেশের যুদ্ধে আমাদের সোলজার ছিল না 71 সালে, আমাদের সাধারণ মানুষ আমাদের সাথে ছিল বলেই আমরা যুদ্ধে জিতেছি। ইরানের সাধারণ মানুষ যদি এই সরকারের পক্ষ থাকে, এই সরকারের সাথে থাকে, তাহলে আপনি এই যুদ্ধে কখনো জিততে পারবেন না, পিরিয়ড। আপনাকে বলে দিলাম, সাধারণ যেমন ভিয়েতনামের সাধারণ মানুষ আমেরিকার বিপক্ষে ছিল বলেই আমরা হেরেছি। সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে, সাধারণ মানুষকে যদি আপনি সম্পৃক্ততা না করতে পারেন। আর ইরানের মানুষ একটা কথা মনে রাখবেন, এই যে হামাস বলেন, প্যালেস্তাইন বলেন, এই যে সুইসাইড স্কোয়াড যেগুলোকে বলেন, যারা জীবনের বিনিময়ে ধ্বংসের দিকে যাচ্ছে, যারা মৃত্যুকে পরোয়া করে না, তাদেরকে আপনি কোনো কিছু দিয়ে ভয় দেখাতে পারবেন না ভাই, নো ওয়ে। না, সেই কথাটাই তো আপনাকে বলছি যে আমেরিকার পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, যে ইরান হচ্ছে বিশ্বে টেরোরিস্ট প্রডিউস করে। বিশেষ করে আপনি হামাসের কথা বলছেন, তারপর কুর্দিদের কথা বলা হচ্ছে, হিজবুল্লাহদের কথা বলা হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করে নাই বলেই তো আসলে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ইরানের উপরে এই ধরনের আক্রমণ। আপনি থাকেন, আমরা আপনার কাছ থেকে এটা জানবো। রশিদ ভাই, যেমনটা সোহেল ভাই বলছেন, যে উনি বলছেন যে ইরানের জনগণ ইরানের সঙ্গে আছে। প্রশ্নটা হচ্ছে যে জনগণ সঙ্গে থাকলে যুদ্ধ তো আর জনগণের না, যুদ্ধ হচ্ছে একটি, আপনিও জানেন যে যুদ্ধ আমরা যতটা না গণমাধ্যমে দেখি, তার পেছনে কিন্তু অন্যরকম ব্যাপার থাকে। সেটি একটা ফ্যাক্ট, একটা যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করার জন্য। কিন্তু আপনার কি মনে হয় আমেরিকা এখন জয় পরাজয়ের থেকেও আমেরিকা দুটো জিনিসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় বেশি ব্যস্ত রয়েছে? বিশেষ করে স্টেট অফ হরমুজ, যেটা কি বলা হচ্ছে, আমেরিকা কিন্তু রিজিম কিন্তু প্রথমে 1 ঘন্টাতে ইরানের 48 জন শেষ, বিশেষ করে খামেনি সহ। তাহলে তো সেই হিসাব করলে ওদের রিজিম চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকা এখন আসলে ওইদিকে না গিয়ে স্টেট অফ হরমুজ, এখন নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্প আবার যেটিকে সামনে নিয়ে এসেছেন, আপনি জানেন, খার্গ আইল্যান্ড। তার মানে মূল জিনিসটা কি আপনার যুদ্ধ, ইরানের রেজিম চেঞ্জ, সন্ত্রাস উৎপাদন, এগুলো আসলে একটি মানে ধোঁয়াশা, কিন্তু মূল কারণ হচ্ছে তেলের নিয়ন্ত্রণ। মানে এই যে তেলের বাজার, সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ, এবং সেটি যদি নিতে পারে, এবং মূল লড়াইটা যেটাকে বলা হচ্ছে রাশিয়া এবং চায়না, তাদের উপরে চাপ তৈরি করা যাবে। আপনি কি এটা মনে করেন, নাকি আসলেই যেটি যেমনটা আমাদের সোহেল ভাই বলছেন, যে শুধুমাত্র ওনাদের জনগণের সঙ্গে সমস্যা, বা ইরানের যে উনি যেটা বললো হোমওয়ার্ক না করে আক্রমণ করার যে খেসারত, সেটি কোনটা আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমি সোহেল ভাই, হাফিজ ভাইয়ের সাথে অনেক বিষয়ে একমত, উনি যথার্থই বলেছেন। এবং আপনিও তাই, প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে সেই বিষয় তো এগ্রিও করেছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে। প্রথম আক্রমণের মধ্যে 48 জন তিনি মেরে ফেলেছেন, রেজিম তো চেঞ্জ হয়ে গেল এখানে, তাই না? আমরা তো উনি তো বলেই দিয়েছিলেন উই ওয়ান দ্য ওয়ার, উনি যুদ্ধে জয় লাভ করে ফেলেছেন। সুতরাং যুদ্ধ তো বন্ধ হয়ে যাওয়ার কথা। এবং তিনি ক্রমাগত আমরা যুদ্ধে জয়ী হয়েছি, এটা মিনিটের ব্যাপার, সময়ের ব্যাপার, আমরা যে কোনো সময় ঘোষণা দেবো, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো দিয়ে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি অনাস্থা এবং কনফিউশন তৈরি করেছে। আমি আপনার আগের প্রশ্নটা একটু রেফারেন্স করতে চাই। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে ইরানের মতো দেশ যেখানে ধর্মীয় শাসন ব্যবস্থা আছে, যেখানে ক্লারিক্যাল রুলিং সিস্টেম আছে, সেটা কি আসলে বিশ্ব ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ কিনা, এবং যদি না হয় তাহলে এরকম দেশের আসলে অধিকার আছে কিনা পারমাণবিক অস্ত্র নিজের দখলে রাখার। ওয়েল, এটাই যদি কথা হয়, তাহলে আমরা সৌদি আরবকে এত সাপোর্ট করি কেন? সৌদি আরবে তো, ইরানে তাও তো একটা মোটামুটি একটা ডেমোক্রেসি আছে, যে ওখানে একটা নির্বাচিত পার্লামেন্ট আছে, নির্বাচিত সরকার আছে, এবং খামেনি কিন্তু মানে নিজে থেকে খামেনি হন না, কিন্তু তার একটা কিন্তু সূরা আছে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু, যেমন নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন দেশে প্রেসিডেন্ট তৈরি করে, ঠিক নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু খামেনি ওখানে তৈরি করে, এবং খামেনির এটা বিশাল ক্ষমতা আছে, এটা সত্যি কথা। এখন কথা হচ্ছে যদি তাই হয় উত্তর কোরিয়ার, তাহলে কেন? উত্তর কোরিয়া তো কোনো গণতন্ত্র নেই, উত্তর কোরিয়াতে তো দীর্ঘদিন ধরে ওখানে কমিউনিস্ট শাসন ব্যবস্থা চলতেছে, একনায়কতন্ত্র চলতেছে, তাদের তো পারমাণবিক অস্ত্র আছে। ইরানের আগে তো আমাদের উত্তর কোরিয়া টার্গেট হওয়ার দরকার ছিল। চীনের মধ্যে কমিউনিস্ট শাসন চলতেছে, ওখানে ডেমোক্রেসি নেই। আমরা কি চীন বিষয়ে কি কোনো হুমকি টামকি দিচ্ছি কিনা? আমরা তো তাই দিচ্ছি না। মধ্যপ্রাচ্যের বেশিরভাগই যেগুলো রাজতন্ত্র, সেটাকে তো আমরা মেনে নিয়ে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করেই তো আমরা সামনে এগোচ্ছি। তাহলে ইরানের সাথে তো আমরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, একটা চুক্তি, যেটা হাফিজ সাহেব বললেন যে একটা চুক্তি, তো আমরা প্রায় দৌড় প্রান্তে চলে গেছিলাম। সেই চুক্তিটাকেই তো আমরা যদি একটা জায়গায় মেনে নিয়ে যদি আমরা অ্যাডজাস্ট এন্ড সার্ভাইভ করতাম, এবং লং টার্ম ধরে কিন্তু ইরানের আমরা ক্ষতি করতে পারতাম। যেমন দীর্ঘকাল সময় ধরে কিন্তু আমরা ইরানের অর্থনীতিকে
অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলেছি স্যাংশনের মধ্যে দিয়ে। তো লং টার্ম স্যাংশন দিলে, যেমন উত্তর কোরিয়া কিন্তু গরিব হয়ে গেছে, ওখানকার মানুষ কিন্তু ঠিকমতো খাবারও পায় না। একটা লম্বা সময় স্যাংশন থাকলে কিন্তু একটা দেশকে এমনি ভাবে দুর্বল করা যায়। তাছাড়া আমাদের প্রাইম টার্গেটটা আসলে কি ছিল? প্রাইম টার্গেটটা ছিল যে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে ধ্বংস করে দেওয়া, রাইট? সেটা তো গত বছর জুন মাসে তো আমরা 12 দিনের যুদ্ধ করে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে তো আমরা অবলিটারেট করে ফেলেছি। সুতরাং এর পরবর্তীতে তার যুদ্ধে ওখানে থাকার কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। আসলে মূল কারণ হচ্ছে এটাই। যদি প্রশ্ন আমরা আরো প্রশ্ন তুলতে পারি যে প্রত্যেক বছর $3 বিলিয়ন করে এবং আমরা এত অস্ত্র এবং এত টেকনোলজি দিয়ে আমরা একটা রাষ্ট্রকে সাহায্য করছি ওখানে যুদ্ধ করার জন্য এবং তার হেজিমনি প্রতিষ্ঠিত করার জন্য, যেটা আমাদের টেরোরিজম ডিপার্টমেন্টের যে প্রধান জো কেন, তিনি কিন্তু তার পদত্যাগপত্রে খুব পরিষ্কারভাবে বলেছেন যে এই যুদ্ধে ইসরায়েল কিন্তু আমেরিকাকে ড্রাগ ডাউন করে নিয়ে গেছে এবং ইসরায়েলের প্রেসারের কারণে কিন্তু আমেরিকা এখন যুদ্ধ করছে। এখন দেখেন আমাদের এই যে যুদ্ধটা এখন খার্গ আইল্যান্ডে আমরা যাব, আপনি যেটা বললেন আমাদের টার্গেট হচ্ছে দুইটা, এক হচ্ছে হরমুজ প্রণালীকে ওপেন করা এবং এখনো পর্যন্ত ইউরেনিয়াম, এনরিচ ইউরেনিয়াম রয়ে গেছে ইরানের মধ্যে, সেই ইউরেনিয়ামটা আমাদের দখলে নেওয়া। এবং এই জন্য আমরা এখন প্যারাট্রুপার নিয়ে যাচ্ছি, সোলজার নিয়ে যাচ্ছি, ম্যারিন নিয়ে যাচ্ছি, আমরা খার্গ আইল্যান্ড হয়তো দখল করব। দখল করে আমাদের আসলে কি লাভ হবে, তার কি আলটিমেটলি কোনো রেজাল্ট বা প্ল্যান কি আমাদের কাছে আছে কিনা? যদি আমরা করতে না পারি, যেমন আমরা আফগানিস্তানে তো আমরা আফগানিস্তানকে শেষ করে দিয়ে তো আফগানিস্তান দখলে আমরা নিয়ে ফেলেছি, কিন্তু আফগানিস্তান তো আমরা থাকতে পারিনি, আফগানিস্তান থেকে আমাদের বের হয়ে যেতে হচ্ছে। যদি এরকম লম্বা সময় ধরে আমাদের কোনো রাষ্ট্র থেকে বের হয়ে আসতে হয়, তাহলে আলটিমেটলি ক্ষতিটা কার হবে? আমাদের সন্তানরা ওখানে যুদ্ধ করতে যাবে, তাদের লাশ যদি আমাদের ঘরে আসে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওখানকার গাফ কান্ট্রি গুলো আমাদের এত বন্ধু, সৌদি কিং আমাদের বন্ধু, ইসরায়েল আমাদের বন্ধু, তাদের সোলজারকে আমরা কেন খার্গ আইল্যান্ডে পাঠাচ্ছি না? তাদের সোলজারকে কেন আমরা ইরানের ভূখণ্ডের মধ্যে পাঠাচ্ছি না ইরানকে দখল করার জন্য বা ইউরেনিয়ামকে দখল করার জন্য? কেন আমাদের আমেরিকান সোলজারকে ওখানে যেতে হবে? আমেরিকান আমরা প্যারেন্টসরা যারা আমাদের সন্তানদেরকে ওখানে পাঠাবো এজ এ সোলজার টু ফাইট, আমরা তো প্রশ্ন তুলতে পারি যে রাষ্ট্র আমাদের ভূখণ্ডের মধ্যে একটা গুলি ছড়েনি, সেই রাষ্ট্রেতে আমাদের সোলজাররা গিয়ে কেন ওই রাষ্ট্রের যুদ্ধ করবে এবং তারা কেন জীবন দিবে? অলরেডি আমাদের যথেষ্ট ড্যামেজ হয়েছে, আমাদের বেসগুলোতে আক্রমণ হয়েছে, আমাদের মানে এই যে আজকেও একটা রাডার বেস প্রায় তার $300 মিলিয়ন একটা প্লেন যেখানে আমাদের রাডার সিস্টেম কাজ করতো সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এমন অবস্থায় আমরা এত বড় রিস্ক কেন নিতে যাচ্ছি? যে অর্থনীতি আমাদের এখানে দেখেন, বন্ড মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট এবং অয়েল প্রাইস কোথায় গিয়েছে। আমরা যে রিস্কটা নিচ্ছি, এই রিস্কটাতে যদি আমরা ফাইনালি যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে এটা কিন্তু দেখেন পৃথিবীতে এম্পায়ারের কিন্তু রাইজ এন্ড ফল হয়। সো আমরা যদি ওখানে সোলজার পাঠাই, তাহলে অনেক আমেরিকান এক্সপার্টদের এটা প্রেডিকশন, দ্যাট উইল বি দ্য বিগিনিং অফ দি এন্ড অফ আমেরিকান হেজিমনি ইন দ্য ওয়ার্ল্ড। এটা যদি আমরা করি, যদি তাই হয়, তাহলে আমরা একটা ভয়াবহ, একটা মানে খুবই ভয়াবহ এবং পৃথিবী দেখার জন্য আমরা হয়তো অপেক্ষা সেটি করছি। রশিদ ভাই, আপনি বলছেন আপনি হয়তো সম্ভাবনা দেখছেন সেটি, কিন্তু এটার বিপরীত পার্টও রয়েছে। যেমনটা প্রেসিডেন্টের পক্ষ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জয়ের খুব দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, তারা এরই মধ্যে প্ল্যান করেছে। কিন্তু সেটার সঙ্গে আরেকটা আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যের, আমরা এগুলো নিয়েও আলোচনা করব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কোথাও যাবে না। বিরতির পর ফিরে এসে আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে ইরান যুদ্ধের যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা বিরতির আগে, সোহেল ভাই এবং রশিদ ভাই আপনারা দুজনই আছে, বিরতির আগে আপনারা আমেরিকা মানে ইসরায়েলের যে আক্রমণ ইরানে, সেখানে আমেরিকার কিছু সমস্যার কথা বলছেন যে আমেরিকা এই সমস্যাগুলো ফেস করছে। কিন্তু পাশাপাশি আমরা যদি বলি যে আমেরিকা ফেস করছে, আমেরিকার জন্য ইরানের যতটুকু দরকার তার চেয়ে বেশি প্রয়োজন মধ্যপ্রাচ্যে। আমরা এখন যে অবস্থা দেখছি, বিশেষ করে লেবাননে হামলা, ইয়েমেনের আপনি দেখছেন ইয়েমেনের হুতিরা যুক্ত হচ্ছে, কুর্দিরা যুক্ত হচ্ছে, হিজবুল্লাহ যুক্ত হচ্ছে, এবং সবশেষ ইরানের পক্ষ থেকে কিন্তু আপনার তুরস্কতেও কিন্তু মিসাইল হামলা করেছে, যদিও বা ন্যাটোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেটি ধ্বংস করা হয়েছে। আপনি রশিদ ভাই থাকেন, আমি একটু সোহেল ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। সোহেল ভাই, যেটি রশিদ ভাইও বলছেন বা আমরাও দেখলাম যে মধ্যপ্রাচ্যের যে ভূমিকা থাকার কথা ছিল, কারণ আপনি সমস্যা সারাদিনই বলতে পারবো আমরা, কিন্তু কেউ না কাউকে তো এগিয়ে আসতে হবে সমাধান করার জন্য। কারণ এই যুদ্ধ তো শুধু আমেরিকার ক্ষতি হবে তা না, বিশ্বের ক্ষতি হবে। বিশেষ করে বাংলাদেশের মতো ছোটখাটো অর্থনৈতিক দেশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের তেলের জন্য লাইন ধরছে, বা অন্যান্য আফ্রিকার দেশগুলোর অবস্থাও খারাপ হচ্ছে। তাহলে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সেখানে যাদের বড় ভূমিকা রাখার কথা, যেটা রশিদ ভাইও বলেছেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব, তাদের আসলে ভূমিকা কি? আর মধ্যপ্রাচ্য কেন এখানে নীরব ভূমিকা পালন করছে? তাদের পক্ষ থেকে নেগোসিয়েশন বলেন অথবা তারা কোনো একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা বলেন, আপনি কি এরকম কিছু দেখতে পাচ্ছেন? ভাই,
মূল প্রশ্ন হলো আপনি যে নেগোসিয়েশন করবেন কাদের জন্য করবেন, কেন করবেন? আপনাকে তো আস্থার জায়গা থাকতে হবে। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি কেউ বিশ্বাস করেন, ওয়ার্ল্ডের কোনো নেতা? আগে তো সেখানে থাকতে হবে। আপনি নেগোসিয়েশনের কথা তখনই বলতে পারেন যখন আপনি যার জন্য নেগোসিয়েটটা করবেন সে আপনার কথা শুনতে পারে বা শুনবে, আশা করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প তো আই থিঙ্ক হি ডাজন্ট বিলিভ হিমসেলফ। সে সকালে কি চিন্তা করে এখন তো শুনছি তার সকালের কথা বিকালে ভুলে যায়, মানে সত্যি মিথ্যা জানি না, বাট আমি যা শুনতে পেরেছি। তো ডোনাল্ড ট্রাম্পের প্রতি যতক্ষণ পর্যন্ত আস্থা না আসবে কোনো দেশই আগে আসার সুযোগ খুবই কম। কারণ হলো তারা যে এগিয়ে আসবে কোন ভরসা আসলো, কিন্তু তার মাঝপথে এসে কোনো কাজ হলো না, তাহলে আসবে কেন? আপনি ওটা বাদ দেন, ন্যাটো তো আমেরিকার ফার্স্ট ভ্যানগার্ড। আমেরিকা এই পর্যন্ত যত যুদ্ধ করেছে প্রথমেই ফ্রান্স বা ইংল্যান্ড যে হামলা করতো, আপনি কি ইতিহাস দেখেন? প্রথমেই আমেরিকা যেত না, হয় ফ্রান্স তাহলে ইংল্যান্ড। আজকে তারা কোথায়? আপনাকে তো এগুলো দেখতে হবে রে ভাই। ইংল্যান্ড ফ্রান্স এরা চুপ করে আছে কেন? কারণ নো ওয়ান ট্রাস্ট আওয়ার প্রেসিডেন্ট, দ্যাটস দ্য মেইন প্রবলেম। আপনি যদি রাষ্ট্র নেতাকে আস্থায় না আনেন তাহলে আপনি কার সাথে নেগোসিয়েট করবেন, কি নেগোসিয়েশন করবেন? আর আপনি সবচেয়ে বড় কথা, আপনি আলোচনার জন্য ভদ্রলোকদের ডেকে এনে মেরে ফেলেছেন। এটা তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, এটা তো আপনি করতে পারেন না। আপনি বলতেন যে তোমার সাথে আমার যুদ্ধ, আসো ফাইট করি, দ্যাটস ফাইন, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু আপনি এখন আপনি যে পরিকল্পনা করতে বলেন মিডল ইস্টকে, তারাও যখন পরিকল্পনা করতে বসবে তাদেরও যদি মেরে দেয় তখন কি করবেন আপনি? সো এভরিথিং ডিপেন্ড অন ট্রাস্ট। আপনাকে আজকে রাষ্ট্রের নীতি, মূলনীতি, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, একটা রাষ্ট্রের প্রতি আর একটার কনফিডেন্স, এটা সবকিছু আমরা ধ্বংস করে দিয়েছি। এখন এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায় আমি জানি না। তবে ওই যে ভাই যে বললেন যে এখানে যদি গ্রাউন্ড সোলজার পাঠায় এটাই হবে প্রথম এবং এটাই হবে শেষ, এটা আমি আমি মনে করি ওই দিকেই আমরা যাচ্ছি। কারণ হলো আপনি দেখেন আফগানিস্তানে আমেরিকা যেভাবে অ্যাটাক করে এই তালেবান সরকারকে পরাস্ত করতে যে পয়সা, সময়, সোলজারকে খুইয়েছে, এন্ড অফ দ্য ডেতে প্লেনে পালিয়ে এসেছে, প্লেনের উপরে উঠে চাকা ধরে মানুষ পালিয়েছে। তাহলে এটার মানেটা কি রে ভাই? হোয়াট ইজ দিস মিন? এটা কি মনে, আমরা সাধারণ মানুষ যারা, আমরা যারা কাজ করে খাই বা আমরা যারা সাধারণ নাগরিক, আমরা আমরা এটা কি মনে করবো? আপনি আমেরিকার প্রত্যেকটা জিনিসই দেখেন। হ্যাঁ, আমেরিকার আজকে যদি গতানুগতিক রাজনীতিবিদ হতেন ডোনাল্ড ট্রাম্প, প্রফেশনাল পলিটিশিয়ান হতেন, তাহলে আমি আপনাকে একটা সলিউশনের কথা বা আশা করতে পারতাম। উনি তো সেটা না। উনি তো প্রতিনিয়ত চায় উনি আপনার টেলিভিশনের ফ্রন্ট লাইনে আসবেন। উনি প্রতি মুহূর্তে চায় ওনাকে নিয়ে আপনি কথা বলেন। উনি প্রতি মুহূর্তে চায় ওনার কথা নিয়ে আপনারা তর্ক করেন। এটা তো একটা দেশ চলতে পারে না। দেশ আর আপনার টেলিভিশন উপস্থাপনা, উনি ওই যে প্রতিরক্ষা মন্ত্রী যাকে করছেন, উনি যেভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় চালায়, আপনি জানেন কিনা জানি না, কিছুদিন আগে উনি সমস্ত জেনারেলদের ডেকে যেভাবে যেভাবে ওনার ক্ষমতা দেখিয়েছেন, আমেরিকার ইতিহাস এটা না। আমেরিকা তার মানে সোহেল ভাই, আপনি আপনি বলতে চাচ্ছেন যে এখানে মানে বিশ্বস্ততার একটা ব্যাপার রয়েছে, যেটাকে আপনি বলছেন যে একজন আরেকজনের উপর আস্থাহীনতার ব্যাপার রয়েছে। আপনি তাহলে থাকেন। রশিদ ভাই, সোহেল ভাই কোনো সমাধান দেখতে পাচ্ছে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে দেখেন, সমাধান না দেখলেও তো সমাধানে পৌঁছতে হবে, এভাবে তো চলতে পারে না। কারণ এই যুদ্ধ এমন একটা জায়গা, এই যুদ্ধটা যতটা না একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ, তার চেয়েও বেশি এই যুদ্ধের সঙ্গে জড়িত আপনি জানেন এনার্জি সেক্টর। আর এনার্জি সেক্টর এমন একটা জিনিস, অন্য দেশগুলো যুদ্ধে অংশ না নিয়েও এটা সাফারার। মানে যারা ছোট অর্থনীতির দেশ, 20-25-30 বিলিয়ন ডলারের অর্থনীতি যে দেশগুলো, রিজার্ভের দেশগুলো, তারা কিন্তু এই যুদ্ধে অংশ নিচ্ছে না বা কারো পক্ষে বিপক্ষে যাচ্ছে না, কিন্তু তারাও কিন্তু এটাতে ভুক্তভোগী। আর এটা যদি লম্বা সময় ধরে চলতে থাকে, আপনি যেটা বললেন যে আমেরিকার তো ক্ষতি হবেই, পাশাপাশি অন্য দেশগুলোর অবস্থা কি হবে সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি আমেরিকা গ্রাউন্ডে আক্রমণ করে সেক্ষেত্রে সমাধান তার তো আর হচ্ছে না। তার মানে কি, আপনার কি মনে হয় যে জিনিসটা আরও বেশি ঘোলাটে হয়ে যাবে, আরও জড়িত হয়ে যাবে, নাকি আসলে এটি একটি কৌশল, জাস্ট যেটি যেমনটা সোহেল ভাই বলছিলেন যে এটি একটু হুমকি দেওয়া বা কৌশল? আপনার কাছে কি মনে হয় এটা? ধন্যবাদ। আমি প্রথমে সোহেল ভাইয়ের কথাকে একটু রেফারেন্স আর একটু টানি। উনি যেটা বললেন যে ট্রাস্ট বিল্ড করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জানেন, একটা ডলারকে সারা পৃথিবীতে এত কেন মূল্য দেওয়া হয়, কেন পৃথিবীর সব দেশ ডলারকে ব্যবহার করে, অন্য কারেন্সিও তো আছে, বিকজ অফ ট্রাস্ট।
$39 ট্রিলিয়ন আমাদের লোন, তারপরে আমেরিকা কলাপস হচ্ছে না কি জন্য? এটার পিছনে একটা বড় ট্রাস্ট কাজ করে। এই যে আমেরিকার বড় বড় কোম্পানি, এই যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে সারা পৃথিবীতে আমরা অর্থনীতি কন্ট্রোল করি, এটার পিছনে সবচেয়ে বড় কাজ করে হচ্ছে ট্রাস্ট। তো ইন্টারন্যাশনাল জায়গাটা ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ। এই যে জাতিসংঘ তৈরি করেছে, জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন এজেন্সি তৈরি করেছে, আমরা ইউএসএইড তৈরি করে পৃথিবীতে আমরা গরিব মানুষকে খাওয়াই, রোগমুক্ত করি, আমরা করোনা ভ্যাকসিন দেই, এগুলো হচ্ছে সম্পূর্ণ ট্রাস্টের জায়গা। আমরা চায়নার কোনো ভ্যাকসিন ট্রাস্ট করতে পারি না, আমেরিকার ভ্যাকসিনকে আমরা ট্রাস্ট করে সারা পৃথিবী সেটাতে মধ্যে রোগমুক্ত হয়। ট্রাস্ট হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি আপনার লস্ট হয়ে যায় তাহলে আপনার হেজিমনিও লস্ট হয়ে যাবে। ব্রিটিশ এম্পায়ার ছিল সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এম্পায়ার। 200 বছর ধরে ব্রিটিশরা শাসন করছে। সারা ওয়ার্ল্ডে 25% জিডিপি একাই ব্রিটিশ প্রডিউস করতো। সেই ব্রিটিশকে কি কেউ আক্রমণ করছে? করে নাই। কিন্তু ব্রিটিশ এম্পায়ার কলাপস হয়েছে বিকজ অফ লস্ট অফ ট্রাস্ট। সো ট্রাস্ট হচ্ছে এত বড় একটা জায়গা, যেটা আমি ভাইয়ের সাথে কমপ্লিটলি একমত। এখন আপনার দ্বিতীয় একটা কথা আপনি বললেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন এগিয়ে আসছে না। মধ্যপ্রাচ্যের দেশে তো জনগণতন্ত্র নাই, জনগণের শাসন নাই, কথা বলার স্বাধীনতা নাই। মানুষ ওখানে মানে আপনি যেভাবে আমি এই যে আমেরিকাতে বসে টকশো করতে পারতেছি, এটা তো মধ্যপ্রাচ্যে আপনি পাবেন না। গাফভুক্ত দেশগুলোতে, ইরানেও পাবেন না, সৌদি আরবে পাবেন না, দুবাইতে পাবেন না, কোথাও পাবেন না। তাহলে ওখানে যারা শাসন করছে তারা আসলে কারা? তারা হচ্ছে পাপেটস। আপনি কি মনে করেন সৌদির জনগণ পছন্দ করে সৌদির কিংকে? একদমই পছন্দ করে না। কিন্তু আমরা ওইখানে বিভিন্ন ঘাঁটি দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে বাঁচিয়ে রেখেছি আমাদের স্বার্থে, তাই না? আমাদের স্বার্থটা, আমাদের ট্রাস্টটা যেদিন শেষ হয়ে যাবে, ঝুরঝুর করে সব কিন্তু পড়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা এই ট্রাস্ট, দেখেন আমেরিকা দীর্ঘদিন ধরে এই ট্রাস্টটা তৈরি করে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং যে ট্রাস্টটা আমাদের সবচেয়ে বড় হুমকির মুখে এখন এই মুহূর্তে পৌঁছে গেছে। এবং এটাকে যদি আমরা রিবিল করতে পারি, রিবিল করার সুযোগ কিন্তু আছে। আমি বলি, আমাদের ক্রিপ্টো মার্কেটে কন্ট্রোল, আমাদের শেয়ার মার্কেটে কন্ট্রোল, আমাদের মানে ভ্যালুজ, এই যে এই দেশে এসে আপনি মুক্তভাবে কথা বলতে পারেন, আপনার সব ধর্মের এখানে স্বাধীনতা রয়েছে, এখানে মানুষ, এখানে 150 দেশের মানুষ এই ছোট্ট নিউ ইয়র্ক সিটিতে আমরা একসাথে বসবাস করতে পারি, কেউ কাউকে আমরা ঘৃণা করি না। এগুলো হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শক্তির জায়গা, ভ্যালুজ, প্রিন্সিপালস এন্ড আইডিয়াস। এগুলো আমরা যত বেশি ওয়ার্ল্ডে স্প্রেড করতে পারবো, ডেমোক্রেসি যত বেশি প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যত বেশি আমরা কাজ করতে পারবো, যেটা আমরা এতদিন ধরে করে আসছি, শুধুমাত্র এই প্রেসিডেন্ট বাদে আমরা এতদিন ধরে করে আসছি, তাতেই কিন্তু পৃথিবীতে আমাদের একচ্ছত্র আধিপত্য থাকবে এবং আমরা পৃথিবীকে একটা ভালো পৃথিবীও করতে পারবো। তার মানে আমরা আপনি কি অতি সহজে সমাধান দেখছেন না? না, এখন আমি বলি সমাধান এখানে আছে, যদি আমরা আমাদের হৃদয় থেকে সমাধান চাই। এখন হৃদয় থেকে সমাধান চাইতে গেলে আপনাকে কি করতে হবে? এই যে আলোচনাটা চলছে, এই আলোচনায় সবচেয়ে বড় পৃথিবীর যে প্রতিষ্ঠান, জাতিসংঘ কি এখানে ইনভলভ না? ন্যাটো কি এখানে ইনভলভ না? আমাদের যত বন্ধুগুলো আছে সবগুলোকে আমরা ট্যারিফ যুদ্ধের মধ্যে ঢুকাই দিয়ে আগে শত্রু বানিয়ে রাখছি। এখন ভালো সমাধান হতে পারে এই একটা ইন্টারন্যাশনাল টিম করা, যেখানে কানাডা থেকে শুরু করে ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো এবং জাতিসংঘ সেখানে ইনভলভ হবে। বিশ্ব নেতাদেরকে কনভিন্স করে একটা টিম করে দেন, তারা একটা সমাধান বের হয়ে আসুক। কিন্তু আমি যেটা চাই সেটাই হতে হবে, আমার বিকল্প কেউ নেই। আমি কারোর সাথে আলোচনা করবো না, সিনেটের সাথে আলোচনা করবো, কংগ্রেসের সাথে আলোচনা করবো না, এক্সপার্টদের সাথে আলোচনা করবো না। আমি সকালে যেটা মনে করবো বিকালে সেটা ইমপ্লিমেন্ট করবো, বিকালে যেটা মনে করবো সন্ধ্যায় সেটা ইমপ্লিমেন্ট করবো। এইভাবে চলতে থাকলে কিন্তু একটা সমাধান আসবে না। সমাধানের জায়গা এখনো আছে, যদি আমরা বেশি কম্পেশনেট হই, আমরা যদি সত্যি বুঝি যে একটা ওখানে একটা মিসাইলের মাধ্যমে 175টা শিশু যখন একটা স্কুলে মারা যায়, এটা কত বাপ মাকে কাঁদায়। এই ধরনের সিম্প্যাথি যখন আমাদের মধ্যে থাকবে, তখন কিন্তু আমরা রিজনেবল একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু এই মুহূর্তে সিম্প্যাথি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের মনে হয় আর একটু ওয়েট করতে হবে, দেখা যাক সিম্প্যাথি রাইজ করে কিনা। সেটাই বলা হচ্ছে যে নেগোসিয়েশনে, বিশেষ করে এখন ইরানের স্পিকার, আপনি জানেন যে বাঘের গালিফাব, উনি যখন সামনে আসলো এখন সিনে, সেখানে হয়তো নতুন কিছু ঘটলেও ঘটতে পারে। আমরা সেটা নিয়ে তথ্য দিই, আজকে গত শনিবারে হুতিরা যুক্ত হয়েছে এই যুদ্ধের মধ্যে। সেটা তো আছে, হ্যাঁ। এখন হুতিরা যদি রেড সি বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীতে এটা আরো বড় একটা ডিজাস্টার দিকে আমাদের নিয়ে যাবে। সেটা সুয়েজ ক্যানেল নিয়েও ঝামেলা করতে, হরমুজ বন্ধ, রেড সি বন্ধ, এর মানে হচ্ছে পৃথিবীর এনার্জির প্রায় 30% বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে আগামী 6 মাসে যুদ্ধ চললে, আপনি ইমাজিন করতে পারেন? তার সঙ্গে খার্ক দ্বীপও রয়েছে। আমাদের সময়ও শেষ রশিদ ভাই, আসলে আলোচনার যুদ্ধ এমন অবস্থা গিয়েছে যে আসলে এটা শেষ হবার নয়, চলতেই আছে। দেখা যাক কি। আমাদের একেবারে সময় কম। আমরা আজকে সোহেল ভাইকে পেয়েছি। সোহেল ভাই, আপনি তো আমেরিকাতে থাকছেন, পাশাপাশি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও প্রতিনিধিত্ব করেন, ওনাদের সঙ্গে যুক্ত আছেন একদম রাজনীতিভাবে। আমরা সময়ও শেষ, জাস্ট ছোট করে আপনার কাছে জানতে চাইবো, যদিও বাইরে ইরান যুদ্ধের বাইরে একটি ঘটনা, বাংলাদেশের প্রসঙ্গ,
বাংলাদেশের সংসদে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গণভোটের যে অধ্যাদেশ সেটি বাতিল করেছে এবং তারা বলছে যে গণভোটের অধ্যাদেশটাই অবৈধ বা সেটি সঠিকভাবে হয়নি বা এটা প্রয়োজন নেই। এতে করে বিরোধী পক্ষরা এটা নিয়ে আন্দোলন করছে বা তারা এটাকে দ্বিমত করছে। আপনার কাছে কি মনে হয় যে গণভোট অধ্যাদেশের এই পুরো প্রক্রিয়াটা কি আসলেই অবৈধ, নাকি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি সরকার এখানে কোনো প্রকারের মধ্যপন্থা অবলম্বন করছে? আপনার কাছে কি মনে হয়, যদি একটু আমাদেরকে 1 মিনিটের মধ্যেই বলতেন, যেহেতু আপনাকে পেয়েছি আমরা। প্রথমে আমি বলি, আপনি যে ওই মধ্যপ্রাচ্যের সমাধান বলছেন না, এটা সম্ভব শুধু যদি ডোনাল্ড ট্রাম্প চান, আর কেউ পারবেন না। ওইটা আপনার উত্তর। আর এখন আসেন বাংলাদেশে হয়েছে কি, এই যে আপনার গণভোটটা যে করা হয়েছে এটা অনেকটা জোর করে করা হয়েছে। কারণ কি, আমরা রাজি হয়েছিলাম বিকজ আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারের মধ্যে একটা পন্থা ছিল যে করেই হোক নির্বাচনটা না হয়, আরো পিছিয়ে যায়, এবং এইগুলার জন্য আমরা অনেক কিছুতে এগ্রি করতে বাধ্য হয়েছি। কিন্তু আপনাদের মূল লক্ষ্য দেখতে হবে জুলাই সনদটা কি, কেন আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়ে যে জুলাই সনদটাকে সাইন করেছিলাম, এই যে আমাদের বিদেশি কিছু মাথামোটা বুদ্ধি লোকজন যে সেটাকে আমাদের নোট অফ ডিসেন্টটাকে বাদ দিয়ে ওনারা যে অল্প কিছু জিনিস অ্যাড করে যে গণভোটের আয়োজন করছে, জিনিসটাই তো ঠিক হয়নি। আপনাকে তো যদি করতে হলে তো সবকিছু স্বচ্ছভাবে নিয়ে আসতে হবে। আপনাকে দেখতে হবে মূল লক্ষ্যটা কি, আপনি কি চাচ্ছেন। আপনি অনেক নিয়ম কানুন করতে পারেন, যদি ডিপ্লয় করতে না পারেন, নিয়ম কানুন যদি এক্সারসাইজ করে লাভ হবে না। আমরা যেটা চেয়েছি নোট অফ ডিসেন্ট দিয়ে যেগুলো এগ্রি করেছি আমরা সেগুলো করব, এখনো বলছি করব। কিন্তু এই গণভোট এইটা সেইটা এগুলা ছিল হলো উর্বর মস্তিষ্কের, আমাদের এই যে আলী রিয়াজ একজন আছেন স্বঘোষিত মানে বুদ্ধিজীবী, করতো জাসদ করতো, সেই ব্রেন নিয়ে সেগুলো করছে। আলটিমেটলি ইজ গার্বেজ। আপনি ওই 4 দেয়ালের মধ্যে এসির মধ্যে বসে কৃষকের কথা চিন্তা করতে পারবেন না, আপনাকে মাঠে যেতে হবে। এবং আমরা আপনাকে এখানেও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোট অফ ডিসেন্ট সহ যে সমস্ত জিনিস এগ্রি করেছে আমরা সম্পূর্ণভাবে সেগুলো করব। তার মানে আপনারা যেটি বলছেন যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টের সেগুলোকে ঠিক রেখে আপনারা কাজ করবেন, কিন্তু গণভোটটা নিয়ে আপনাদের আপত্তি রয়েছে। যদিও বা আমাদের সময় খুবই কম, রশিদ ভাই হাসছেন, রশিদ ভাই আমাদের সময় কম, আপনার থেকে আজকে নিতে পারছি না, হয়তো অন্যদিন আমরা এই ব্যাপারটাতে আলোচনা করব। তবে দেখা যাক আসলে এই ব্যাপার নিয়ে বিরোধী পক্ষদের মতামত কিন্তু ভিন্ন, যদিও বা আপনার সোহেল ভাইয়ের সঙ্গে আমি বলতে চাচ্ছিলাম 1 মিনিট। আচ্ছা, আপনি 1 মিনিটে যদি শেষ করেন যে এই ব্যাপারটা যে এতক্ষণ ধরে আমার হাফিজদের কথা শুনে ডোনাল্ড ট্রাম্প বিষয়ে যেটা মনে হলো যে আসলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো অন্যায় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখেন, বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা আছে পিপলস আর দ্য পাওয়ার এন্ড পিপলস আর দ্য ওনার অফ দিস কান্ট্রি। এবং দেখেন, এই যে অধ্যাদেশের কথা আপনি বলছেন সেই অধ্যাদেশের ভিত্তি করে কিন্তু হানা ভোট হয়, এবং তারেক রহমান নিজেই কিন্তু হায়ের পক্ষে ভোট দিতে বলেছে। বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ কিন্তু এখানে ভোট দিয়েছে। নাও ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু কারেক্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইমপ্লিমেন্ট অল অফ দিস। আপনি নোট অফ যেটা ডিসেন্ট দিয়েছেন ঠিক আছে, ওটা পালন করি না, বাকিগুলো আপনার করাটা উচিত। কিন্তু যদি আপনি এখন বলেন সেই অধ্যাদেশ সঠিক না, গণভোট সঠিক না, এটা হচ্ছে জনগণের বিপক্ষে যাওয়া। এবং জনগণ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ কিন্তু সবচেয়ে বড় শক্তি। জনগণই সবকিছু। দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমরা দুঃখিত আমাদের সময় শেষ, আমরা অন্যদিন হয়তো এই ব্যাপারটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা দেখছেন, আমরা ইরান যুদ্ধের আসলে আপডেট নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন সবচেয়ে বড় আলোচনায় যে আমেরিকা আসলে গ্রাউন্ডে আক্রমণ করবে কিনা, যদি করে তাহলে সেটার কী ফল হতে পারে সেটি এরই মধ্যে মানুষ টের পাচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মানুষের জীবন হিমশিম। তো সবার প্রত্যাশা দ্রুত এই যুদ্ধের নেগোসিয়েশন এবং সমাধান হবে, তাতে করে জনজীবনে স্বস্তি ফিরবে। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।